আজহান কিচেন থেকে পানি নিয়ে নিজের রুমের দিকে হাঁটা দেয়। সিঁড়ির কাছে আসতেই রেখা বেগম আজহানকে ডেকে তার হাতে এক গ্লাস লেবুর শরবত দিয়ে বলে, বাবা আজহান, এটা খেয়ে নাও। এই শীতের রাতে লেবুর শরবতের কারণ বুঝল না আজহান। রেখা বেগম আজহানের হাত থেকে পানির জগ নিয়ে শরবতের গ্লাস ধরিয়ে দেয়। আজহান আর কিছু না বলে খেয়ে নেই, তবে তার মনের মধ্যে সৃষ্টি হয় হাজারো প্রশ্ন। যেই মানুষ 5টা বছরে একটা দিনও একটা ভালো কথা বলেনি, সেই মানুষ লেবুর শরবত খাওয়াচ্ছে, ব্যাপারটা আজহানের মাথাতে শুধু ভাবনারই সৃষ্টি করে, কিন্তু কোন প্রশ্ন করে না। রেখা বেগম আজহানের শরবত খাওয়া হলে তার থেকে গ্লাস নিয়ে টেবিলের উপর রাখে। আজহানের হাত ধরে সোফার দিকে নিয়ে যেতে থাকে। আজহান রেখা বেগমের ধরে রাখা হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কখনোই রেখা বেগমের সাথে তার সখ্যতা ছিল না, কখনো যে হবে সেটাও ভাবেনি। আজহান প্রচুর অবাক হয়। রেখা বেগমের এমন আচমকা পাল্টে যাওয়ার কারণ জানতে ইচ্ছে হয়, কিন্তু প্রশ্ন করার মতো কোন শব্দ খুঁজে পায় না। হঠাৎ করেই আজহানের মায়ের কথা মনে পড়তে শুরু করে। কঠোর হৃদয়ের কিছা কমলতার ছোঁয়া হাতছানি দিয়ে ডাকছে। রেখা বেগম আজহানকে সোফার উপর বসিয়ে দিয়ে সে নিজেও বসে খুবই আগ্রহ নিয়ে বলে, বাবা, এত দিন তোমার সাথে তেমন ভালোভাবে কথা বলা হয়নি। তবে সব সময় তোমাকে নিজের ছেলের মতোই ভেবে এসেছি। যদিও নিজের অজান্তে তোমাকে কিছু কষ্ট দিয়েছি, তার জন্যে আমি ক্ষমা চাইছি। তুমি আমাকে তোমার মায়ের মতোই ভেবো কেমন? আজহান বিস্মিত, বাকরুদ্ধ ভাবে বসে থাকে। তার মুখে রাগ নেই, কিছু বলার ভাষাও নেই। আজহান আগের মতোই চুপ করে বসে থাকে। রেখা বেগম আজহানকে বাকরুদ্ধ দেখে আবার বলে, বেটা, বেশি ভেবো না, এখন থেকে আমি তোমার মায়ের মতোই। যাও বেটা, যাও, ঘুমাও এখন। আজহান এবারও কিছুই বলে না। রোবটের মতো উঠে নিজের রুমের দিতে চলে যায়। কঠোর মনে পুরনো স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠেছে। মনটাকে বিধ্বস্ত লাগছে বেশ। আজজান চলে যেতেই মায়া এসে রেখা বেগমকে ঝাড়ি দিয়ে বলে, কি সমস্যা? ওই জাতটার সাথে এত মধুর কথা কেন বলতেছ? রেখা বেগম বিরক্তিতে সূচক উচ্চারণ করে। কপকলে সূক্ষ্ম ভাঁজ পড়ে হৃদয় কুঁচকে রেখে উত্তর দেয়, এসব তোমার মাথায় ঢুকবে না। যাও, তুমি রুমে গিয়ে ঘুমাও। মায়া এবার বিরক্ত ঝেড়ে ফেলে রাগ নিয়ে আসে শরীরে, কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, 2টা বছর ধরে তোমার জন্যে কাজের মেয়ে হয়ে থাকতে হচ্ছে, তার উপর তুমি তীর্থের সাথে বিয়ে দিবে বলে আর দাওনি। এখন আবার সেই তীর্থর সাথেই ভাব জমাচ্ছ? তুমি মা নাকি খুনি? রেখা বেগম বিরক্ত হয় ফের। বিরক্ত প্রকাশ করেই বলে, মায়া, যা করছি তোমার ভবিষ্যতের জন্যেই করছি। হয়তো আজহান তোমায় বিয়ে করবে, নয়তো ওরে রাস্তা থেকে সরিয়ে দিব। যাও, এখন রুমে যাও। রেখা বেগম মায়ার উত্তর বা প্রস্থানের জন্যে অপেক্ষা করে না, বরং সে নিজেই গটগট পায়ে হেঁটে নিজের রুমে চলে যান। আজহান রুমে এসে দেখে অরুণিমা রুমে নেই। আজহান বেকনিতে গিয়ে দেখে অরুণিমা বেকনিতে দাঁড়িয়ে আছে। এক হাতে শাড়ির আঁচল ধরে রাখা, অন্য হাতে গ্রিল ধরে রেখেছে। চোখ তার শীতলতা পেরিয়ে চাঁদের পানে গিয়ে পৌঁছেছে। আজহান অরুণিমাকে পেছনে থেকে রিয়ে ধরে, অরুণিমার কাঠে মুখ গোজে, সাথে খুবই গাঢ়তর ভাবে কি করতে লাগে। অরুণিমা আবেশে চোখ বন্ধ করে নেয়। শাড়ির আঁচল শক্ত করে রিয়ে ধরে। দাঁত দিয়ে কামড়ে ধরে। আজহানের কিস অরুণিমার গলা থেকে সামনের দিকে অগ্রসর হতে থাকে। অরুণিমার শ্বাস ঘন হয়। ঘন ঘর শ্বাস নেয়া দেখে আজহান অরুণিমাকে নিজের দিকে ঘুরিয়ে বিড়বিড় করে বলে, মুড হয়েছে, চলো রুমে যায়। অরুণিমা মাথা নাড়ায়, যার মানে হ্যাঁ। কিন্তু আজহানের হয়তো সেই সময়টুকুও সহ্য হলো না। অরুণিমার দিকে তাকিয়ে দেখে শীতের কারণে ঠোঁট লালচে হয়ে গেছে। আর সেই লালচে ওধর দেখে আজহান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এক মুহূর্তও দেরি না করে অরুণিমার ওষ্ঠ নিজের দখলে নিয়ে নেয়। অরুণিমা লক্ষ্মী বউয়ের মতো আজহানকে সঙ্গ দেয়। স্বামীর শার্টের কলার চেপে ধরে। সাথে নিজেও আজহানের ওষ্ঠে চুষতে লাগে। অরুণিমার কোমর রিয়ে রাখা আজহানের হাতটা আরো শক্ত হয়। হেঁচকা টানে আরো কাছে নিয়ে আসে অরুণিমাকে। আচমকা আজহান অরুণিমাকে ছেড়ে দিয়ে করুণ গলায় বলে, বেইব, প্লিজ বেডে চলো, সহ্য করতে পারছি না। অরুণিমা কোন উত্তর না দিয়ে নিজেই আজহানের ওষ্ঠ নিজের দখলে করে নেয়। এবার আজহানকে আর পায় কে? অরুণিমার ঠোঁট তার মাঝে আঁকড়ে রেখেই শরীরের শার্ট খুলে ছুঁড়ে ফেলে, প্যান্টের বেল্ট খুলতে খুলতে অরুণিমাকে আরো কাছে টেনে নেয়। অরুণিমা স্বামীর শার্টলেস শরীরে হাত বুলায়। আজহান অরুণিমার হাত ধরে বাধা দিয়ে বলে, রুমে চল না, যা, সহ্য করতে পারছি না তো, বুঝিস না? এবার আর অরুণিমার কিছু বলার অপেক্ষায় থাকে না। দুহাতে অরুণিমাকে কোলে নিয়ে রুমে চলে আসে। কোল থেকে নামিয়ে সোজা বিছানার উপরে রাখে অরুণিমাকে, সাথে সে নিজেও অরুণিমার উপরে শুয়ে পড়ে।
নিজ বউয়ের শাড়িটা টানমে রে খুলে ফেলে। সকালের সিদ্ধ রোদ জানালা ভেদ করে অরুণিমার মুখে এসে লাগছে। রোদের তেজ কিছুটা তীব্রতর হতেই অরুণিমা চোখ মুখ কুঁচকে নেয়। বিরক্তিতে এপাশ হতে ওপাশ ঘুরে শুতে যায়। হাতড়িয়ে ফোন খোঁজে। ফোন হাতে পেতেই টাইম দেখে ধরফরিয়ে উঠে বসে। আশেপাশে তাকিয়ে দেখে আজহান নেই। বিছানা থেকে উঠতে যাবে তখনই কটকরে শব্দ করে ওয়াশরুমের দরজা খুলে যায়। অরুণিমা আজহানকে দেখেই প্রশ্ন করে, 8:30 বেজে গেছে, আপনি আমায় ডেকে দেননি কেন? আজহান টাওয়াল দিয়ে মাথা মুছে টাওয়াল বেকনিতে রেখে এসে বলে, এই সময়ে তোমার রেস্টের প্রয়োজন, তাই ডাকিনি। অরুণিমা বিছানা থেকে পা ফেলে নিচে দাঁড়াতেই মাথাটা চক্কর দিয়ে উঠে, পুরো পৃথিবী তার কাছে ঘূর্ণমান লাগে। পড়ে যেতে নিলে আজহান দৌড়ে এসে অরুণিমকে নিজের সাথে মিশিয়ে নেয়। অরুণিমা সেন্সলেস। আজহান অরুণিমার গালে আলতো করে হাত রেখে ডাকে, কুহু কুহু, চোখ খুলো। উদ্ধৃতি চিহ্ন। আজহানের হাতের উপর অরুণিমার মাথা যেটা কিছুটা হেলে আছে। বড় বড় চুল অযত্নে ঝুলছে। আজহান হাতে কিছুটা পানি নিয়ে অরুণিমার মুখে ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই অরুণিমা পিটপিট করে তাকায়। এবার আজহানের বন্ধ হওয়ার উপক্রম হওয়া শ্বাসটা ফেস করে ছাড়ে। অরুণিমা আজহানের কাছে থেকে নিজেকে সরিয়ে নিয়ে দাঁড়াতে চাইলে আবারও মাথাটা কেমন করে উঠে আজহান কণ্ঠে রাগ নিয়ে বলে, চুপ করে থাকো, আমি শুয়ে দিচ্ছি। একা উঠবা না। অরুণিমা মাথায় হাত দিয়ে ভাবে এমনটা কেন হচ্ছে, তবে আশাসূচক কোন কারণ পায় না। আজহান অরুণিমাকে বিছানায় শুইয়ে দেয়। জগ থেকে পানি ঢেলে অরুণিমাকে খেতে দেয়। আজহান বিছানার উপর থেকে ফোন নিয়ে রাফু দিয়ে সেভ করা নাম্বারে ডায়াল করে। কয়েকবার রিং হতেই রাফিয়া কল রিসিভ করে। আজহান নির্বভাবে বলে, তোর ভাবি একটু অসুস্থ, আজ আর স্কুলে যেতে হবে না, এখানে এসে থাক। রাফিয়া আচ্ছা বলে কল কাটতে নিলে আজহান গলা পরিষ্কার করে আস্তে আস্তে বলে, তুই তোর ভাবির সাথে থাকলে তো সব বলে দিস। তোর ভাবিরে বিয়ে করব জন্যে এগেরটারে ছোঁয়া তো দূর কাছেও যায়নি, সেটা যেন বলিস না। কেন কেন, বললে কি হবে? বলবি না বলেছি মানে বলবি না। রাফিমা মন খারাপের মতো করে বলে, আমায় সব সময় এমন বকো কেন? ভাল্লাগে না। রাফিয়া নিজেই কল কেটে দেয়। কল কেটে দেয়ার 2 মিনিটের মধ্যেই প্লেটে করে খাবার নিয়ে রুমে উপস্থিত হয় রাফিয়া। আজহান শার্ট পরতে পরতে রাফিয়াকে উদ্দেশ্য করে বলে, 1 মিনিটের জন্যেও একা ছাড়বি না ওরে। আর যা বলেছি মাথায় রাখবি। ভাইয়ের সামনে ভেজা বিড়ালের মতো মাথা নাড়ায় রাফিয়া। আজহান যাওয়ার আগে প্রতিদিন অরুণিমাকে জিজ্ঞাসা করে কিছু আনবে কিনা। আজও তার ব্যতিক্রম হলো না। আজহান জিজ্ঞাসা করে, কুহু কিছু কি আনতে হবে? অরুণিমন রাফিয়ার দিকে তাকায় যে সেই মুহূর্তে ভাত মাখাচ্ছে অরুণিমাকে খাইয়ে দিবে বলে। অরুণিমা আজহানের কথার উত্তর না দিয়ে রাফিয়াকে প্রশ্ন করে, কিছু খাবে রাফিয়া? রাফিয়া একটু ভেবে বলে, আচ্ছা তাইলে আইসক্রিম। রাফিয়া চোখ বড় বড় করে ভয়াতুর গলায় বলে, আল্লাহ ভাবি, শীতের মধ্যে ভাইয়াকে আইসক্রিমের কথা বললে আমারে রেই দিবে। অরুণিমা আর রাফিয়ার কথায় কান দেয় না। আজহানরে দিকে তাকিয়ে করুণ ভাবে বলে, আমার আর রাফিয়ার জন্যে আইসক্রিম আনবেন? হ্যাঁ। অরুণিমা এমন ভাবে বলে যে আজহানের বারণ করার কোন উপায়ই নেই। আজহান অরুণিমাকে রাগ মিশ্রিত কণ্ঠে বলে, এমনে কেউ বলে বারণ করা যায় না বা ল? অরুণিমা রাফিয়া দুজনই ফিক করে হেসে দেয়। আজহান আবার রাফিয়াকে উদ্দেশ্য করে বলে, তুই কিছু খাবি রাফু? না না আমি। রাফিয়াকে কথা শেষ করতে না দিয়েই রাফিয়ার মুখ চেপে ধরে অরুণিমা। তারপর সেই নিজেই মেকি হেসে বলে, রাফিয়া ফুসকা খাবে আমায় বলেছিল। রাফিয়ার দিকে তাকিয়ে আবার বলে, তাই না রাফিয়া? রাফিয়া বোকার মতো একবার ভাই তো একবার ভাবির পানে তাকায়। এই মুহূর্তে রাফিয়ার খুব করে বলতে মন চাচ্ছিল, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। মাইনকার চিপায়। কিন্তু মুখের উপর অরুণিমার হাত থাকার কারণে আর বলতে পারে না। আজহান অরুণিমার ললাটে মম্মন করে বলে, নিজের খেয়াল রেখো কেমন? অরুণিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আজহান চলে যায় অফিসের উদ্দেশ্যে। রাফিয়া এত সময় ধরে মাখানো ভাত আজহান যাওয়ার পরে অরুণিমার মুখে দেয়। ঠান্ডা ভাতের লোকমা মুখে নিতেই অরুণিমার চোখ মুখ কুঁচকে যায়। রাফিয়া ভাবির মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে ভাবি, খাবার মজা না? অরুণিমা বিছানা থেকে উঠে বলে, ঠান্ডা হয়ে গেছে, দাও আমি নতুন করে খাবার নিয়ে আসি। রাফিয়া বাম হাত কপালে ঠেকিয়ে বলে, দেখো ভাবি বলেই গিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তুমি বসো আমিই আনছি। আরে না না দাও আমি নিয়ে আসি। তুমি বসো তো ভাবি। রাফিয়া উঠে দৌড় লাগায় খাবার আনতে যাবে। সিঁড়ির কাছে আসতেই অরুণিমা পেছনে থেকে ডেকে বলে, আরে রাফিয়া আসতে। রাফিয়াও ভদ্র মেয়ের মতো আস্তে ধীরে হাঁটতে লাগে। 1টা 2টা করে সিঁড়ি নামে।
লাস্টের 4টা সিঁড়ি থাকতেই পা পিছলে পড়ে যায়। হাতে থাকা খাবারের প্লেটটাও ঝনঝন শব্দ করে পড়ে যায়। রাফিয়া জোরে চিৎকার করে। মাত্র 4টা সিঁড়ি হলেও ব্যথা কম পায়নি সে। রাফিয়ার আকস্মিত চিৎকারে অরুণিমা উপর থেকে দৌড়ে নামে। সিঁড়ির কাছে আসতেই রাফিয়া আবার চিল্লিয়ে বলে, ভাবি আস্তে আসো, সিঁড়িতে কিছু পড়েছে। ঠিক 5 নাম্বার সিঁড়িতে এসে অরুণিমার পা থামে। আস্তু হাঁটতে নিয়েও 4 নাম্বার সিঁড়িতে পা পিছলে যায়। আল্লাহ বলে চিৎকার করে। ভাগ্য ভালো আর সতর্ক থাকার কারণে অরুণিমা পড়ে না। রেলিং ধরে এক হাত দিয়ে আর অন্য হাত বুকে দিয়ে হার্টবিট বুঝতে চেষ্টা করে। কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থাকলেও হুঁশ ফেরা মাত্রই সতর্কভাবে নেমে রাফিয়ার কাছে যায়। মেয়েটা বসা থেকে উঠে দাঁড়াতে পারছে না পর্যন্ত। রাফিয়ার কান্নার শব্দে রেখা বেগম আর মায়াও সিঁড়ির কাছে আসে। রেখা বেগম মেয়েকে কাঁদতে দেখে বিচলিত হয়ে প্রশ্ন করে, কি হয়েছে রাফিয়া, কাঁদছো কেন? রাফিয়ার আর উত্তর দিতে হয় না। সিঁড়ির কাছে বসে থাকা দেখে এমনই বুঝতে পারে কি ঘটেছে এখানে। মায়া বিরক্ত হয়ে বলে, এই টাইমে তুমি কেন উপর থেকে নামছিলে? মায়া প্রশ্ন করে রাফিয়াকে, কিন্তু শোনা মাত্রই অরুণিমা তাড়িত বেগে বেগে মায়ার দিকে তাকায়। মায়ার দিক থেকে চোখ সরিয়ে সিঁড়ির দিকে তাকায়, যেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তেল জাতীয় কিছু পড়েছে। লিভিং রুমের পরিস্থিতি দেখে মনে হচ্ছে ছোটখাটো একটা বাজ পড়েছে সেথায়। 4 জন মেয়ে নিজের জায়গাতে স্থির দাঁড়িয়ে। কারো মুখে রা নেই, শুধু রাফিয়ার মৃদু ফুপানির আওয়াজ হচ্ছে। মেয়েটা বেশ ভালোই ব্যথা পেয়েছে। অরুণিমা দাঁড়ানো থেকে বসে, রাফিয়ার পায়ে হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে 2 নারীকে দেখে। কারো মুখে ভয় নেই, নেই কোন অসহায়ত্ব। মা হয়েও রাফিয়ার জন্যে বোধ হয় একটু কষ্টও হলো না রেখা বেগমের। অরুণিমার চোয়াল শক্ত হয়, কপালে রাগের ছাপ স্পষ্ট ভেসে ওঠে। রাফিয়াকে ধরে বলে, উঠার চেষ্টা করো তো মনি, আমি তোমাকে তোমার রুমে দিয়ে আসি। অরুণিমা একাই রাফিয়াকে তুলে তার রুমে দিয়ে আসে। রাফিয়ার পা কিছুটা ছিলে গেছে। অরুণিমা যত্ন সহকারে ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। রাফিয়া চোখ বন্ধ করলে অরুণিমা চলে আসতে নেয়। সাথে সাথে রাফিয়া হাত ধরে বলে, ভাবি থাকো না। অরুণিমার দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু কাজ আছে, শেষ করেই আসছি। রাফিয়া আর কিছু বলে না। অরুণিমা রাফিয়ার রুম থেকে বেরিয়ে দেখে রেখা বেগম সেখানেই দাঁড়িয়ে রয়েছে। আর মায়া সিঁড়িতে পড়া তেল মুছতে ব্যস্ত। অরুণিমা এসে সেখানেই দাঁড়ায়। মায়ার হাত থামে, কিছুটা কাঁপল বোধ হয়। অরুণিমা কোন ভনিতা ছাড়াই সোজাসুজি প্রশ্ন করে, কি চাই, এসবের কারণ কি? অরুণিমার প্রশ্নে রেখা বেগম ভড়কায়, নড়েচড়ে দাঁড়ায়, থমকায় সে। কিন্তু মায়া থেমে থাকে না। মুছতে থাকা কাপড়টা বালতির মধ্যে ছুঁড়ে ফেলে। সিঁড়ি থেমে নেমে দুপা সামনে এগিয়ে আসে। অরুণিমার মুখোমুখি হয়ে অরুণিমার মতোই তেজি গলায় বলে, তীর্থ ভাইকে চাই, দিয়ে দাও। মায়ার কথা শুনে অরুণিমা প্রথমে স্তম্ভিত হয়। কয়েক ন্যানোসেকেন্ড যেতেই উচ্চস্বরে হেসে ওঠে। হাসতে হাসতে এতটাই অস্থির হয় যে পেটে হাত দিয়ে ফ্লোরেই বসে পড়ে। অরুণিমার অবস্থা দেখে মায়া বিরক্ত হয়। রেখা বেগম ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। মায়া রাগ নিয়ে প্রশ্ন করে, এই মেয়ে, এই হাসছ কেন? অরুণিমা ঠোঁটে হাসি অটল রেখেই বলে, তো হাসবো না? তুমি এতই বোকা যে একজন স্ত্রীর কাছে তার স্বামীকে চাইছ। কথা শেষ হতেই আবারও হাসতে শুরু করে। মায়া কিছুটা সময়ের জন্যে থম বনে যায়। পরপর নিজেকে সামলে নিয়ে বলে, কেন করছো তুমি এসব? তীর্থ ভাইকে তুমি ভালোবাসো না, প্রতিশোধ নিতে বিয়ে করেছ। সাথে সাথে অরুণিমার থেকে উত্তর পায় মায়া, প্রতিশোধ নিতে বিয়ে করেছি ঠিক, কিন্তু ভালোবাসি না সেটা কে বলল? আমি বলেছি। আর আমি জানি তুমি তীর্থ ভাইকে ভালোবাসো না। শুধু তাই না, আমরা তোমার ব্যাপারে সব জানি। মায়া আর অরুণিমার ঝগড়ার মাঝে রেখা বেগমও মাঝে দাঁড়িয়ে শুধু দেখছেন। একবার মায়া তো একবার অরুণিমার দিকে তাকাচ্ছে। যখন যে কথা বলছে তার দিকেই তাকাচ্ছে। অরুণিমা কিছুটা হেসে মায়ার জবাবে বলে, শুধু কি তুমিই জানো? আমি কিছু জানি না রিশোফা। অরুণিমার মুখে রিশোফা নাম শুনে মায়ার চোখ কপালে। বিস্মিত, বাকরুদ্ধ, অনড়ভাবে রেখা বেগমের দিকে তাকায়। রেখা বেগমেরও একই অবস্থা। দুজনই কথা বলতে ভুলে গেছে। মায়া তাদের এমন অবস্থা দেখে 2 হাত ভাঁজ করে বুকে গোজে। একটু নড়েচড়ে দাঁড়িয়ে খুবই ধীরে কিন্তু কঠিন গলায় বলে, কোন শিকারী শিকারের ব্যাপারে সব না জেনে জঙ্গলে যায় না জানো? নিশ্চয়ই আমার সাথে লাগতে এসো না, ফল ভালো হবে না। মায়া বা রেখা বেগমকে আর কিছু বলার সুযোগ দেয় না। গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে রুম লক করে বিছানার উপর থেকে ফোন নিয়ে বেকনিতে যায়। মাহিয়া লিখে সেভ করা একটা নাম্বারে ডায়াল করে। কয়েকবার রিং হতেই রিসিভ হয় কল। ওপর পাশ থেকে একজন উদ্গ্রীব নিয়ে বলে, কুহু কেমন আছিস মা? সব ঠিক ঠাক তো? সবই ঠিক আছে খালাম্নি, শুধু ওই রিশোফা আর রেখা খুবই জ্বালাচ্ছে।
কেন রে, কি করেছে? আর বলিও না ওসব। মাহি কেমন আছে? প্রশ্নটা শুনে ওপর পাশের মানুষটা কিছুটা বিধ্বস্ত হলো। কি হলো হয়তো, না হলে কি কণ্ঠ অমন করুণ শোনাবে? কণ্ঠে করুণতা মিশ্রিত করে বলে, আগের থেকে একটু ভালো হয়েছে। তুই বল, কি করবি ওই বেয়া দেবতীর্থর? অরুণিমার চটপট জবাব, কি আর করব, খু ন করব। দেখে শুনে থাকিস মা, সাবধান। অরুণিমার খালা মিশিফা কল কেটে দিলে অরুণিমা রাগে ফোন ছুঁড়ে ফেলে। টাইলসের মেঝেতে ফোন পড়ে টুকরা টুকরা হয়ে যায় একবারেই। ফোনের দিকে তাকিয়ে অরুণিমা বিড়বিড় করে বলে, তুমি আর মাহি ও আমার সাথে ভালো করনি খালা। আর রইল আমার স্বামী, আমি তারে মা রব? নিজে প্রশ্ন করে নিজেই উচ্চশব্দে হাসে, পরপর বলে, কখনো না। ভালোবাসি তো ওরে। মা রি কি করে? তবে এত ছোট বয়সে আমারে এমন বানানোর জন্যে তোমাদের মা রতেই পারি খালা। বি কেয়ারফুল। পড়ে থাকা টুকরা হওয়া ফোনের মাঝে থেকে সিম তুলে নিয়ে রুমে চলে আসে অরুণিমা। ওয়ার্ড্রপ খুলে শাড়ি বের করছে অরুণিমা, গাঢ় সবুজ রঙের জর্জেট শাড়ি বের করে। দেরি না করে শাড়িটা নিয়ে ওয়ামরুমে চলে যায়। শাড়ি চেঞ্জ করে বাহিরে আসে। টি টেবিলের উপর থেকে একটা ঔষধ বের করে খেয়ে নেয়। খাওয়ার পরে পেটে হাত দিয়ে বিড়বিড় করে বলে, সরি সোনা, তোমার মায়ের সাথে যা হয়েছে তার প্রতিশোধ নিতে হলে তোমার দুনিয়াতে আরো দেরি করে আসতে হবে। হাতে থাকা ঔষধের পাতা টানিয়ে দৌড়ে নিচে চলে যায়। রেখা বেগমের রুমের পাশে মায়ার রুমে। আর তার পাশেই রাফিয়ার। অরুণিমা আশেপাশে দেখে মায়ার রুমের টেবিলের উপরে রেখে আসে বাকি মেডিসিন। তারপর সেখান থেকেই রাফিয়ার রুমে চলে যায়। ঘুমন্ত রাফিয়ার পায়ের কাছে বসে কিছুক্ষণ পা মাসেজ করে দেয়। তারপর রাফিয়ার মাথার কাছ বসে মাথা নেড়ে দেয়। তার মধ্যেই দরজায় আজহান এসে দেখে অরুণিমা রাফিয়ার মাথা নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর বউকে পাজা কোলে নিয়ে বলে, ননদের যত্ন নেয় শেষ হলে এবার একটু স্বামীরও যত্ন নিন ম্যাডাম। অরুণিমা আজহানের শার্টের কলার ধরে তার বুকেই মুখ গুজে কোলে চুপটি করে বসে থাকে। আজহান বউয়ের মাথায় শুকনো মুখে রুমের দিকে হাঁটা ধরে। রুমে এসে ডোর লক করে দেয়। অরুণিমাকে নামিয়ে দিলে অরুণিমা ভ্রু কুঁচকে তাকায়। পরপর কি যেন ভেবে প্রশ্ন করে, খাবার খেয়েছেন আপনি? হুম মম, খেয়ে এসেছি। আজহানের কণ্ঠ শুনে অরুণিমা অবাক। মাত্রই তো ঠিক ছিল, তাহলে এখন এমন নেশাতুর কেন লাগছে? অরুণিমার সত্যিই মনে হলো আজহান নেশা করেছে, তাই প্রশ্ন করেই বসে, আপনি ড্রিঙ্কস করেছেন আজহান? এটা দোপানের নেশা নয় জান, এটা হলো তোমার নেশা। যেই নেশা আমায় প্রতিনিয়ত গ্রাস করে। আজহানকে খুবই দুর্বল লাগছে। কেন হাঁসফাঁস করে, ঘন ঘন শ্বাস নিচ্ছে। জরজেটের শাড়িতে অরুণিমাকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। তার উপর অরুণিমা বের করে শাড়ি পরেছে। আর তাতেই বেসামাল আজহান। নেশালো কণ্ঠে বলেই ফেলে, এই সময়ে শাড়ি কে পরতে বলেছে? এখন আমি যদি তোমার শাড়ি পরার পানিশমেন্ট দিই তাহলে আমাদের বাচ্চার ক্ষতি হবে। আমাদের বাচ্চা শব্দটা শুনে অরুণিমার খারাপ লাগে। কিন্তু সে সবে ধ্যান না দিয়ে অরুণিমা আজহানের আরেকটু কাছে আসে। আজহান আর অরুণিমাকে সুযোগ দেয় না। একেবারে ক্ষুধার্ত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ে অরুণিমার উপর। অরুণিমার দুই হাত উপরে দেয়ালে চেপে ধরে তার ওষ্ঠে দখলদারি করে। অরুণিমা জানে কিছুক্ষণ পরে কি হবে, তাই স্বামীর কাছাকাছি আসে আরও কিছুটা। নিজেও আজহানের সাথ দেয়। তা দেখে আজহান অরুণিমার হাত ছেড়ে দেয়। অরুণিমা ছাড়া পেয়েই আজহানের ঘাড় আঁকড়ে ধরে। আজহান নিজেও অরুণিমার কোমরে হাত দিয়ে চেপে ধরে। দুইজনার উন্মাদনার মধ্যেই কাটে প্রায় 7 মিনিট। আজহান এবার অরুণিমার ছেড়ে গলায় নামে। কি সের সাথে সাথে কামড়ও দিতে লাগে। অরুণিমাও কম যায় না। স্বামীর সাথে পাল্লা দিয়ে সেও আজহানের গলায় কামড় দিচ্ছে। হাত দিয়ে আজহানের বুকের যাতা অবস্থা করে দিয়েছে। এভাবে যায় আরও কিছু মিনিট। দুজনার মিলন হয়তো প্রকৃতি চাইতো না। অরুণিমা বুঝতে পারে তার ব্লিডিং হচ্ছে। বুঝতে পেরেই আহানকে দূরে ঠেলে দিয়ে চিৎকার করে বলে, আমার ব্লিডিং হচ্ছে আজহান। সাল 2018। বৃষ্টির কোন একদিনে ভার্সিটির মাঠে আজহান ও তার বন্ধুরা সকলে মিলে ক্রিকেট খেলছিল। ভার্সিটির মাঠে অনেকে ফুটবল খেলে, কিন্তু এদের ক্রিকেট খেলতে দেখে কেউ কেউ অবাক হয়, আবার কেউকে খেলতে বারণ করর। ভার্সিটির ভবনের জানালায় লাগলে সমস্যা হবে তো। কিন্তু কে শোনে কার কথা? আজহানরা খেলা বাদ দিল না। সকলের সিনিয়র জন্যে আর কেউ কিছু বলতেও পারছে না। আজহানের ব্যাটিং টাইম আসলে শরীরের সর্বশক্তি দিয়ে বল মারে। ফলস্বরূপ বল উড়তে উড়তে যায়। সকলেই বল যে দিকে যাচ্ছে সে দিকে তাকিয়ে থাকে। যা ভেবেছিল তাই হচ্ছে। সকলের মুখ শুকিয়ে যায় আজহানেরও। বন্ধুমহলের একজন চেঁচিয়ে বলে, তীর্থ ব্যাটা কি করলি রে? এবার আমরা সকলেই গেলাম। কিন্তু সকলকে একটু স্বস্তি ফিরিয়ে দিয়ে বল কোন জানালাতে লাগে না।
তবে এক সুন্দরী মেয়ে যে বসে বসে তার নোটস কমপ্লিট করছিল বল উড়ে গিয়ে তার কপাল ছুঁয়ে নোটসের উপরে পড়ে কিছুক্ষণের স্বস্তি মুহূর্তেই গায়েব হয়ে যায়। বন্ধুমহলের একজন নাফিজ কপালে হাত দিয়ে বলে, এই যা, গেল রে গেল। আজহান ভ্রু কুঁচকে প্রশ্ন করে, এত ওভার রিয়েক্ট করার কি আছে? নাফিজ কিছু একটা বলতে নেয় কিন্তু আজহান বলতে না দিয়েই মেয়েটার কাছে গিয়ে বলে, এই মেয়ে বল দাও। মেয়েটার কপালে জখমের চিহ্ন বসেছে। হাত দিয়ে বল ঘুরাতে ঘুরাতে বলে, না দিলে? আজহান কপালে জখম দেখে ভেবেছিল একটু সমবেদনা দেখাবে কিন্তু মেয়েটার এমন প্রশ্নে বিরক্তিতে মেয়েটার হাতে থেকে ছো মেরে বলটা নিয়ে বলে, নাটক সিনেমা পেয়েছ যে তোমার বল দেয়ার আশায় বসে থাকব? আজহান কথাটা বলে নিজের বন্ধুদের দিকে হাঁটা ধরে। মেয়েটা স্তম্ভিত হয়ে আজহানের প্রস্থান দেখে তার মতো একজনের সাথে এমন ব্যবহার মেনে নিতে কষ্ট হচ্ছে হয়তো। আজহান আগের জায়গায় এসে বল ছুড়ে দিয়ে বলে, নে বল কর, আমার এখনো 2 ওভার আছে। আজহান বল ছুড়লেও সেই বল কেউ ধরে না, আপনা আপনি নিচে পড়ে যায়। আজহান বিরক্ত হয়ে বলে, কি সমস্যা, এমন হুতুমের মতো চেয়ে আছিস কেন? নাফিজ বিড়বিড় করে বলে, ওই মেয়ের থেকে তুই বল আনতে পারলি? ও কাছে যাইতে তোর ভয় হলো না? আজহান চরম বিরক্ত হয়। এমনই মেয়েটার উপর রেগে আছে তার উপর নাফিজের কাণ্ডে রেগে খেলা বাদ দিয়েই চলে যায়। নাফিজ ঘুরে তার অন্য আরেক বন্ধুর দিকর তাকিয়ে বলে, দোস্ত মেয়েটা কিছু বলল না কেন? অপর পাশের ছেলেটা কিছু না বোঝার মতো করে তাকিয়ে থাকে। নাফিজ বুঝতে পারে ভুল পাত্রে পানি ঢেলেছে। নিজের উপরেই রাগ হয়। তারপর সেই বন্ধু জিসানের কাঁধ ধরে বলে, তুইও তো আজহানের মতোই, তোরে এসব বলা আর ঘোড়াকে ধান খেতে দেয়া একই কথা। জিসান এত সময় পরে মুখ খুলে, অবাক, বিরক্তি, সব একসাথে নিয়ে বলে, মেয়েটাকে রে? নাফিজকে আর থামায় কে? গটগট করে বলতে শুরু করে, এমপির মেয়ে রে, এবার সেকেন্ড ইয়ারের। সেই দে, মা গার রাগী। যেই ছেলেই ওর সাথে কথা বলতে যায় এমপি বাপরে বইলা তারই হাত পা ভেঙে দেয়। এর জন্য এখন কেউ ওর সাথে মেশে না। ভাই নাফিজ, মেয়েটার পুরা 14 গোষ্ঠীর খবর বললি কিন্তু মেয়েটার নাম তো বললি না? ও হ্যাঁ, মেয়েটার নাম মাহিয়া। তারা চিহ্ন। মাহিয়ার কাছে এই প্রথম আজহানি একজন যে তার সামনে ভয় পায়নি বা তাকে গুরুত্ব দেয়নি। হাজার হাজার মানুষের মধ্যে একজন ভিন্ন হলে তার প্রতি মানুষ আকর্ষণ অনুভব করবে, এটাই স্বাভাবিক। মাহিয়া নিজেও আজহানের প্রেমে মজে উঠল। সময় যত ব্যয় হল, আজহানের প্রতি মাহিয়ার ভালোবাসাও ততই বাড়তে লাগল। ক্লাস বাদ দিয়ে আজহানের খেলা দেখা, আজহান বাড়ি যাওয়ার সময় পিছু নেয়া, সবকিছু মিলিয়ে এক মেধাবী ছাত্রী হয়ে উঠল ব্যাকবেঞ্চার। মাহিয়া সব মিলিয়ে আজহানকে চোখে হারাতো। মাহিজা বাড়িতে জানায় তার মনের কথা। এমপির মেয়ে অবশ্যই কোন ইচ্ছা অপূর্ণ থাকবে না, তাই না? হলও তাই। মাহিয়া বলার কিছুদিন পরেই আজহানদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হলো। আফিয়া বেগম আজহানের আসল মা বা আনোয়ার চৌধুরী কেউই বারণ করেননি। আজহান তখন আর্মিতে জয়েন হয়েছে নতুন। তার মধ্যে বিয়ে না করতে চাইলেও উপায় না থাকায় এক প্রকার বাধ্য হয়েই বিয়ে করে। কিন্তু বিয়ের দিন মাহিয়ার বাড়ির কারো সাথে কথা না বলেই চলে যায় বাড়ি ছেড়ে। আনোয়ার চৌধুরীকে জানান মেসেজের মাধ্যমে, বাবা আর্জেন্ট মিশনে যেতে হলো, তাই চলে যাচ্ছি। সেই দিন বিয়ে বাড়ি পরিণত হয়েছিল শোকের ছায়ায়। মাহিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। মাহিয়ার মা কঠিন গলায় বলেন, এ কেমন ভদ্রতা, এমন হুট করে কেন চলে যেতে হবে? কিন্তু তার প্রশ্নের কোন উত্তর পায়নি সে। কেটে যায় একটা বছর। আজহানের কোন খবর নেই। মাহিয়ার সাথে কোন প্রকার যোগাযোগ নেই। মাঝে মাঝে আফিয়া বেগমের সাথে কথা বলে টুকটাক। কিন্তু গত 1 বছরে মাহিয়ার ছায়াতে দূর কণ্ঠমা রায়নি। প্রতিরাতে মাহিয়া একা একা কান্না করেছে। আজহানের অভাব তাকে ধুকে ধুকে খেয়েছে। কিন্তু সেই অভাব পূরণ করার জন্যে আজহানকেই পাশে পায়নি। 1 বছর 3 মাস পরে আজহান বাড়ি ফেরে। মাহিয়ার খুশি দেখে কে? সুন্দর লাল বেনারসি শাড়ি পরেছে, হাতে লাল রঙা কত শত চুড়ি, ঠোঁটে গাঢ় মেরুন রঙের লিপস্টিক। মনের মধ্যে শত শত স্বপ্ন বুনেছে কয়েক ঘন্টার মধ্যেই। মনের মধ্যে হাজারের চেয়েও বেশি সুখের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে তার। কয়েক মিনিট মিররের সামনে দাঁড়িয়ে নেচেও নিল। কিন্তু মাহিয়ার সেই খুশি হয়তো কোন একজনার সহ্য হলো না। আজহান বাসায় আসলো, খাবার খেলো। তারপর সেই যে মায়ের রুমে গিয়েছে এখনো বের হওয়ার নাম নেই। মাহিয়া বিরক্ত হয়। শাশুড়ির রুমে যেতেও পারছে না লজ্জায়। কে কি বলবে সেই ভয় নিজের রুমেই ঘাপটি মেরে বসে আছে। আজহান এসেছো সন্ধ্যার দিকে, এখন প্রায় 12টা কিন্তু এখনো নিজের রুমে আসেনি। মাহিয়ার রাগ হয় বিরক্ত ছেড়ে। হাতে থাকা কাচের চুড়ি খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে। ফ্লোরের ছোঁয়া পেতেই টুকরা টুকরা হয়ে যায় শখের চুড়িগুলা।
ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়াতে মাহিয়া নিজেই উঠে দাঁড়ায় শাশুড়ির রুমে যাবে বলে। কিন্তু তখনই আজহান এসে দরজা খুলে। আজহান নিজের রুমে মাহিয়াকে দেখে এমন ভাবে তাকায় যে মাহিয়ার অস্বস্তি হতে থাকে। একটু নড়ে চড়ে দাঁড়িয়ে বলে, এত দেরি করলেন যে? আচ্ছা বাদ দিন, আসুন বসুন। মাহিয়ার এতগুলা কথার পরে আজহান বলে, আপনি কে? আমার রুমে কেন আপনি? মাহিয়া যেন আকাশ থেকে পড়ে। তার মাথার উপর পৃথিবী আছড়ে পড়ার উপক্রম। বিস্মিত নয়নে আজহানের দিকে তাকায়। আজহানও সেই তখন থেকে মাহিয়ার দিকেই তাকিয়ে আছে। মাহিয়ার অবস্থা দেখে আবার বলে, কে আপনি? মাহিয়া এবারও চুপ। কি বলবে বুঝতে পারছে না মূলত। প্রায় 10টা মিনিট কেটে যায় সেম ভাবেই। তারপর মাহিয়া কিছুটা স্বাভাবিক হয়ে আজহানের দিকে এগিয়ে আসতে আসতে বলে, উমম, মজা কেন করছেন? আমি কিন্তু একটুও ভয় পাইনি। আজহানের হৃদয় কুঁচকে যায়। বিরক্ত হয়ে বলে, মজা? কে মজা করছে? মাহিয়া আর সেসবে পাত্তা দেয় না। আজহানের কাছে গিয়ে শার্টের গলার ঠিক করতে চাই। কলারে হাত দিতেই আজহান চিলের মতো করে মাহিয়াকে ধাক্কা দিয়ে বলে, এমন ঘেঁষা ঘেঁষি করছেন কেন? মেঝতে পড়ে মাহিও প্রচুর ব্যথা পায়। উঠতেই কষ্ট হয়। তারপরেও কোন রকমে উঠে আজহানের সামনে দাঁড়ায়। দাঁড়িয়ে থাকতে পারছে না তাও আঙ্গুল উঁচিয়ে বলে, আমি তো বউ ভুলে গেছো তো? বিয়ে করে পালিয়ে গেলি যে। কিছুক্ষণ ভেবে তারপর আজহান বলে, ওহ আপনি, আমি তো বিয়ের 1 মাসের মধ্যেই ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি, পাননি? মাহিয়া কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। পায়ের প্রচণ্ড ব্যথার কথক বেমালুম বলেই যায়। বিস্মিত, বাকরুদ্ধ মাহিয়া। যারে ভালোবেসে বিয়ে করেছে সে নাকি তাকে ডিভোর্স দিয়েছে, মানা যায়? মাহিয়া কিছুই বলে না। আজহান গলা পরিষ্কারের উদ্দেশ্যে কাশি দিয়ে বলে, মিস এমন ভাবে দাঁড়িয়ে থাকবেন না। বাহিরে যান, আমি ঘুমাবো।